পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংককে একীভূত করে নতুন ইসলামী ব্যাংক গঠন করা হচ্ছে। শেয়ার বাজারে এসব ব্যাংকের লেনদেন স্থগিত করায় অভিহিত মূল্য প্রায় 4,500 কোটি টাকা লোকসানে পড়ছেন বিনিয়োগকারীরা। খাত সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুযোগ নেই। তবে এমন সিদ্ধান্তে পুঁজিবাজারের ওপর আস্থা হারাতে পারেন বিনিয়োগকারীরা। দীর্ঘদিন ধরে তারল্য সংকটসহ নানা সমস্যায় জর্জরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে একক ব্যাংক গঠনে প্রশাসক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শেয়ার স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন ব্যাংকগুলোর সাধারণ বিনিয়োগকারীরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এসব ব্যাংকের প্রতি শেয়ারের নিট সম্পদ মূল্য ইতিমধ্যে ৩৫০ থেকে ৪২০ টাকা পর্যন্ত নেতিবাচক, অর্থাৎ ব্যাংকগুলোর দেনা সম্পদের চেয়ে বেশি। ফলে বিনিয়োগকারীরা নতুন ব্যাংকে কোনো অংশ পাবেন না। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে প্রায় 4,500 কোটি টাকার অভিহিত মূল্য হারাচ্ছেন বিনিয়োগকারীরা। বাজার মূল্যে এই ক্ষতির পরিমাণ প্রায় 1,022 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের, যার অভিহিত মূল্য 1,130 কোটি টাকা, কিন্তু বাজারের মূল্য এখন মাত্র 215 কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকের বাজার মূল্য দাঁড়িয়েছে 301 কোটি টাকায়, এক্সিম ব্যাংকের 293 কোটি টাকা। আমরা যে এখান থেকে কিছুই পাবো না বা এই বিষয়টাতে আমাদেরকে অবশ্যই অ্যাওয়ারনেস করা দরকার ছিল, তাহলে আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নিতাম। কিন্তু আপনার হলো এই যে যারা লুট করেছে, যারা ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, তাদের ব্যাপারে তাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্যই কি এই কাজটা করা হলো কিনা সে ব্যাপারে আমাদের মনটা দাগের এখন প্রশ্ন রয়ে গেছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের আইনগত বাধ্যবাধকতা না থাকলেও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করার পরামর্শ পুঁজিবাজার বিশ্লেষকদের। দেশের সাধারণ বিনিয়োগকারী স্বার্থ চিন্তা করে যদি বিশেষ ব্যবস্থাপনায় কোনো কিছু যদি করতে পারে, সেটা কিন্তু আইনগত তারা বাধ্য না। তবে এটা যদি জনকল্যাণে, জনস্বার্থে যদি তারা একটা স্কিম নিতে পারে, সেটা হয়তো সাধারণ বিনিয়োগকারী কিছুটা স্বস্তি দিতে পারে। কিন্তু এছাড়া আইনি কাঠামোতে গেলে আপনি কিন্তু কোনোভাবেই তাদেরকে বলতে পারেন না যে আমাদের এটা ক্ষতিপূরণ দেওয়া হোক। যেখানে আমানতকারী ব্যাংকে টাকা রেখেছে, উনি টাকা পাচ্ছে না, আর যারা বিনিয়োগ করেছে তারও তো একই অবস্থা, দুজনই ক্ষতিগ্রস্ত। কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা প্রশাসকরা ব্যাংকগুলোকে একীভূত করে নতুন একটি ব্যাংকে রূপ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে। তবে এ প্রক্রিয়া শেষ হতে 2 বছরের বেশি সময় লাগতে পারে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এসব ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকায় তো বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এ থেকে উত্তরণের উপায় কি? আপাতত তো আপনার যা দেখা যাচ্ছে তাতে এই 5টা শেয়ার আর আপনার আমাদের বোধহয় মেইন বোর্ডে ফিরে আসছে না, বা কোনো বোর্ডে ফিরে আসছে না, কারণ এগুলির মূল্য শূন্য ঘোষণা করা হয়েছে এবং এগুলি একটা বেইল আউট প্রসেসের মধ্যে চলে গিয়েছে। তো এখন আমরা যেটা বলছি যে যেহেতু আপনার কনসার্ন যে পার্টিগুলিস ছিল, ডিপোজিটার্স বা আদার ক্রেডিটার্স এবং যারা কাজ করে, তাদের সবাই আপনার মোটামুটিভাবে কম্পেনসেটেড বাই দ্য গভর্নমেন্ট অর থ্রু দ্য সেন্ট্রাল ব্যাংক। সেখানে আমরা বলছিলাম যে এই যে 5টা ব্যাংকের যেই সাধারণ বিনিয়োগকারী বা কমন শেয়ার হোল্ডার্স, নন স্পন্সর শেয়ার হোল্ডার্স, তাদেরকে কোনো না কোনোভাবে একটু অ্যাকোমোডেট করা গেলে তাহলে হয়তো আপনার কিছুটা বাজারে স্বস্তি ফিরে আসতো। এটা বাজারে একটা তো চরম আস্থা সংকট তৈরি করবে, যেহেতু আপনার ধরেন ব্যাংকের বিনিয়োগ করার পরে পুরা ব্যাংক আপনার একদম ওয়াইপ আউট হয়ে যাওয়াটা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ইতিহাসের হয়নি। সো এটা আপনার কনফিডেন্স ইরোশনে যথেষ্ট ভূমিকা রাখছে, এবং এটার জন্য ফিরে আনার জন্য আমার মনে হয় যে কোনো না কোনো ফর্মে গভর্নমেন্টকে একটা কম্পেনসেশন, একটা স্কিম যদি করা যায় ফর দ্য ভেরি অর্ডিনারি শেয়ার হোল্ডার্স, তাহলে হয়তো আমরা পুঁজিবাজারের জন্য এটা একটা স্বস্তির নিঃশ্বাস দিবে। এসব ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃত কোনো প্রক্রিয়া আছে কিনা? আন্তর্জাতিক স্বীকৃত প্রক্রিয়া যেটা আপনার গভর্নর সাহেব বলেছেন, সেটা যথার্থ বলেছেন যে যেখানে আপনার অ্যাসেট লাইবিলিটিসটা যখন নিরূপণ হয় থ্রু এ প্রপার ভ্যালুয়েশন, যেটা এই 5টা ব্যাংকের ক্ষেত্রে হয়েছে, সেখানে সব লাইবিলিটি মিট করার পরে যে আপনার ইনভেস্টর যারা থাকে তাদেরকে কম্পেনসেট করা হয়। কিন্তু আমাদের এখানে ব্যাপারটা একটু ডিফারেন্ট কীভাবে, সেটা হচ্ছে যে আপনার সাধারণ কমন শেয়ার হোল্ডার যারা আপনার বিনিয়োগ করেছে, তারা কিন্তু আপনার বেসড অন দ্য ইনফরমেশন প্রোভাইডেড বাই দ্য management by the board এবং which was accepted and ratified by the regulators, সেখানে বিনিয়োগকারীরা এক ধরনের প্রতারিত হয়েছে। তো এমন যদি হতো ঘটনাটা যে বিনিয়োগকারীরা জেনে শুনে যে বিনিয়োগকারীরা দ্য ইনভেস্টার্স ওয়ার টোল্ড অর ইনফর্ম যে এখানে আপনার কোম্পানির ফাইন্যান্সিয়ালস আর নট গোয়িং থ্রু এ গুড টাইম, সেটা হতো আপনার বিনিয়োগকারীদেরকে আমরা
রেসপন্সিবল করতে পারতাম। বাট এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসগুলি বছরের পর বছর প্রডিউস করা হয়েছে, সেগুলি ওয়ার ফেক অ্যান্ড ফ্যাব্রিকেটেড। সেখানে আপনার বিনিয়োগকারীদের খুব একটা বেশি করার ছিল না, বেসড অন দ্য ট্রাস্ট ওনারা ইনভেস্ট করেছে, এবং এখন দেখা যাচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি টু দ্য এক্সটেন্ট অফ 95% অফ দ্য টোটাল অ্যাসেটস ইজ নট দেয়ার। সো সেখানে বিনিয়োগকারীরা এক ধরনের প্রতারিত হয়েছে বলা যায়। বলা হচ্ছে যে এই একীভূত প্রক্রিয়া শেষ হতে 2 বছরেরও বেশি সময় লাগতে পারে। এরপরে আসলে আর্থিক খাতে শৃঙ্খলা কতটা ফিরবে আপনি কি মনে করছেন? আপনার এই 5টা ব্যাংক এই যে আর্থিক খাতের বিশৃঙ্খলার যে এই ব্যাপারটা তা নয়, আমরা হয়তো এই ধরনের সমস্যা আরো দেখতে পারবো ইন দ্য ব্যাংকিং সেক্টর অ্যান্ড ইন দ্য নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টর। সো এটা আমরা একটা মোটামুটিভাবে ট্রানজিশনের মধ্যে পড়ে গেছি, একটা রিফর্ম প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে একটু লম্বা সময় যেতে হবে, এবং আমাদের দিস ইজ দ্য রিয়েলিটি, আনফর্চুনেট রিয়েলিটি। এখনই বলা যাচ্ছে না যে আমরা উই আর অল ডান, কারণ আমাদেরকে দেখতে হবে যে অন্য ব্যাংকগুলির কি অবস্থা। কারণ আপনার গভর্নর সাহেব বিভিন্ন সময় বলেছেন যে অন্তত 20টা এনবিএফআইস আর নট ইন গুড কন্ডিশন, এবং সেখানে আউট অফ 20s 9টার তো লাইসেন্স উইল বি রিভোকড, এটা বলা হয়েছে। সো আমরা উই আর জাস্ট ওয়েটিং টু সি যে অ্যাকচুয়াল আপনার অ্যাকশনটা কি আসে ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক। আপনি শুরুতেই বলছিলেন যে এতে আস্থার সংকট তৈরি করবে। সেক্ষেত্রে এই আস্থার সংকট কাটাতে আসলে এখন এই মুহূর্তে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আস্থার সংকট যদি কাটাতে হয় তাহলে একদমই যে আপনার ধরেন উইদিন নেক্সট ফিউ মান্থস সেটা যে কাটিয়ে ওঠা পুরোপুরি সম্ভব হবে তা না। বাট শর্ট টার্মে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আমাদের এই যে ধরেন আমরা যেটা বললাম যে একটা রিফর্ম প্রসেসে দিয়ে যাচ্ছি, সেখানে গভর্নেন্সটাকে আমাদেরকে এনশিওর করতে হবে, এবং দি সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড দ্য গভর্নমেন্ট দে হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট অ্যাগেনস্ট দিস সর্ট অফ আপনার আই উড সে ম্যানিপুলেশন আর কারাপশন আমরা যেটাই বলি বা অ্যানামলিস। সেই ক্ষেত্রে জিরো টলারেন্সে যদি না যাওয়া হয় তাহলে বিনিয়োগকারীদেরকে এই মার্কেটে ধরে রাখাটা খুব দুষ্কর হবে। জনাব সাইফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য। রাজধানী বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়। চড়া দামের জন্য সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের। এদিকে কিছুটা স্বস্তি ফিরেছে ডিমের বাজারে, তবে সরবরাহ বাড়লেও খুব একটা কমেনি শীতের সবজির দাম। ছুটির দিনে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর রাজধানীর কাঁচা বাজার, তবে ক্রেতাদের অস্বস্তি বাড়াচ্ছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজ 80 টাকা কেজিতে বিক্রি হলো, এখন তা 110 থেকে 120 টাকা। কয়েকদিনে কেজিতে প্রায় 40 টাকা বৃদ্ধির জন্য সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। তাদের দাবি আমদানি বন্ধ রয়েছে, পাশাপাশি কৃষকের মজুত কমে যাওয়ার কারণেই দাম চড়া। তবে ভোক্তাদের অভিযোগ কার্যকর তদারকির অভাবের সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। এখন তো পেঁয়াজের শেষ সময় চলে আসছে না, এখন তো পেঁয়াজের ঘাটতির জন্য পেঁয়াজের বাজার একটু বাড়ছে। 550 টাকা পাল্লা চাইতেছে, আর যদি খুচরা নেই তখন আর কেজিতে আরো 5 টাকা করে বেশি পড়ে। এটা তো নর্মাল যারা মধ্যবিত্ত আয়ের মানুষেরা তাদের জন্য তো এটা কষ্টকর অবশ্যই। মৌসুম শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে শীতের সবজি, তবে দাম খুব একটা কমছে না অভিযোগ ক্রেতাদের। প্রতি কেজি শিম বেগুন কিনতে গুনতে হচ্ছে 100 টাকা, কাঁচামরিচে কেজি 100 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। মাঝারি আকারে ফুলকপির দাম 50 টাকা, কমের মধ্যে শুধু পেঁপের দাম 30 টাকা। কিছুদিন আগে অনেক বেশি গেছে, এখন একটু কম। তারপরেও শীতের হিসাবে এখন শীতের সবজি পুরোপুরি নামে নাই, ওই জন্য দামটা আর কি এখনো কমে নাই। মাঝে মাঝে একটু উঠানামা করে আর কি, হয়তো কিছু সিন্ডিকেট থাকতে পারে। এদিকে দাম কমেছে ডিমের। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়, ব্রয়লার মুরগির কেজি 180, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে মিরসরাইয়ে বেবজা অর্থনৈতিক অঞ্চলে 11 কোটি 13 লাখ ডলার বিনিয়োগ করবে দেশি বিদেশি 4টি প্রতিষ্ঠান। এতে 7,500-এর বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। 4টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ করবে চীনের তাইমা শুজ। কোম্পানিটি 5 কোটি 51 লাখ ডলার বিনিয়োগে একটি জুতার কারখানা স্থাপন করবে। সিঙ্গাপুরের লেদার কোম্পানি 2 কোটি 50 লাখ ডলার বিনিয়োগে চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা করবে। চীন সিঙ্গাপুর মালিকানাধীন একটি কোম্পানি 2 কোটি ডলার বিনিয়োগ করে একটি সেবামুখী পরীক্ষাগার স্থাপন করবে। এছাড়া বাংলাদেশি প্রতিষ্ঠান র্যাপটক্স ইন্ডাস্ট্রিজ তৈরি পোশাক শিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম উৎপাদন করবে। মানবদেহের সব ধরনের জটিল অস্ত্রোপচার থেকে শুরু করে বিভিন্ন রোগ নির্ণয়কারী আধুনিক যন্ত্রপাতি নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে
টেক ভাইটাল সিস্টেম লিমিটেড। শুক্রবার বিকেলে নগরীর জিইসি মোড়ে ইফকো কমপ্লেক্সে এই প্রতিষ্ঠানের চট্টগ্রাম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলায় সেবা দেওয়া সম্ভব হবে। টেক ভাইটাল সিস্টেমের প্রধান পরিচালন কর্মকর্তা তানজিনা হোসেন জানান, উন্নত, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যে এখন থেকে উন্নত মানের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবেন তারা। এতে এই অঞ্চলে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি ও সাধারণ মানুষকে প্রতারণা থেকে দূরে রাখা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের পরিচালক ও ইউনাইটেড হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক নিজামুদ্দিন হাসান রশিদ। 10 বছরে বিদ্যুৎ খাতের জন্য জ্বালানি আমদানি বেড়েছে 3 গুণ। বিশেষজ্ঞরা জানান, একসময় 1/4 বিদ্যুৎ উৎপাদন হতো আমদানি করা জ্বালানি থেকে, এখন তা দাঁড়িয়েছে 2/3। কয়লা, এলএনজি ও ফার্নেস অয়েলের পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানিও বাড়ছে। এতে বাড়ছে উৎপাদন খরচ ও ভর্তুকি। একে জ্বালানি খাতের ঝুঁকি হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা। 15 বছর আগেও সর্বোচ্চ 25% বিদ্যুৎ উৎপাদন হতো আমদানি করা জ্বালানি থেকে। এখন জ্বালানি ও বিদ্যুৎ মিলে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 65%। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষক সংস্থা IEEFA বলছে, 2019-20 অর্থ বছরে 40% বিদ্যুৎ উৎপাদন ছিল আমদানি নির্ভর। পরের 5 বছরে বেড়ে দাঁড়ায় যথাক্রমে 50, 56, 62 ও 65%। এই যে গ্র্যাজুয়ালি বাড়ছে, এটা দ্রুততার সাথে বাড়ছে, এই কারণে আমাদের ডলারের উপরও চাপ পড়ছে এবং আন্তর্জাতিক বাজারে যখনই একটা অস্থিরতা তৈরি হয় তখন আমাদের দাম সমন্বয় করতে হয়। আমরা যেভাবে দেখতে পাচ্ছি বিদ্যুৎ এবং জ্বালানি খাতকে, আমরা আরও বেশি আমদানি নির্ভর হয়ে পড়ব, কারণ আমাদের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পগুলো অনেকটা স্থবির হয়ে আছে। হ্যাঁ, রুফটপ সোলার একটা প্রোগ্রাম নিয়েছে গভর্নমেন্ট, এটা সফলতার উপর অনেক কিছু নির্ভর করবে। কিন্তু আমরা ওভারঅল যদি চিন্তা করি, নবায়নযোগ্য জ্বালানিকেও দ্রুততার সাথে বাড়াতে হবে, সেই সাথে আমাদের জ্বালানি দক্ষতা বাড়াতে হবে, ম্যাসিভ আকারে জ্বালানি দক্ষতা বাড়াতে হবে। আমদানি বাড়ায় বিদ্যুতের উৎপাদন খরচও বেড়েছে। 2019-20 অর্থ বছরে প্রতি ইউনিটের খরচ ছিল 5 টাকা 91 পয়সা, বিক্রি হতো 4 টাকা 88 পয়সায়। 2023-24 অর্থ বছরে উৎপাদন খরচ দাঁড়িয়েছে 11 টাকা 35 পয়সায় আর বিক্রি 6 টাকা 78 পয়সা। 4 টাকা 57 পয়সার ঘাটতি মেটানো হচ্ছে সরকারের ভর্তুকি দিয়ে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আমদানি নির্ভরতা কমাতে হলে প্রয়োজন বাস্তবসম্মত জ্বালানি নীতিমালা। একই সঙ্গে জ্বালানি দক্ষতা না বাড়ালে চাপ আরও বাড়বে। ইকোনমিক স্লোডাউন এখন যেটা হচ্ছে, এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে এই সরকার ঠিকমতো আইন শৃঙ্খলা অন্যান্য জিনিস করতে পারে, কিন্তু আরেকটা কারণ হচ্ছে যে ঠিকমতো ইন্ডাস্ট্রি এনার্জি পাচ্ছে না। হ্যাঁ, তো ইকোনমিক স্লোডাউন তো অলরেডি আরম্ভ হয়ে গেছে এবং যদি চলতে থাকে তাহলে আমি মনে করি খুব একটা সাংঘাতিক সিচুয়েশনে আমরা পড়ব 2-3 বছরের মাথায়। এর মধ্যে যদি আমরা গ্যাস পেয়ে যাই ভালো করে, কিংবা আমরা যদি অন্যভাবে নবায়নযোগ্যতা বাড়াতে পারি, দক্ষতা বাড়াতে পারি, তাহলে হয়তো ম্যানেজ করতে পারবো। বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ খাতের আমদানি নির্ভরতা অর্থনীতিতে চাপ তৈরি করছে, আর সেই বোঝা বহন করছে সাধারণ মানুষ। হয় আমাদের ইকোনমি সাংঘাতিকভাবে গ্রো করতে হবে, হ্যাঁ, যেখানে আমাদের ডলার আসবে, ওর আমাদেরকে একটা বড় কিছু মজুদ আবিষ্কার করতে হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুতের দাম বাড়ালে চলমান মূল্যস্ফীতি আরও বাড়তে পারে, এতে জনদুর্ভোগ তৈরি করবে। তাই এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-কে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ঢাকায় সফররত IMF-এর মিশনের এই সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা IMF মিশনকে জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার বিদ্যুতের দাম বাড়াতে চায় না। এর আগে প্রতিনিধি দলটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করে। বৈঠকে IMF মিশন জানতে চায় ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কিনা। এ সময় সংস্কার কার্যক্রমের মাধ্যমে ভর্তুকি কমানোর উদ্যোগ অব্যাহত রাখা হবে বলে জানান কর্মকর্তারা। খাগড়াছড়িতে আমনের ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না চাষিরা। উৎপাদন খরচের চেয়ে ধানের দাম কম হওয়ায় হতাশ তারা। এ অবস্থায় কৃষকদের ধান বিক্রি না করে শুকিয়ে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। খাগড়াছড়ির মাঠ জুড়ে পাকা ধান। জেলার সমতল ভূমিতে এবার আমনের ভালো ফলন হয়েছে। ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে ধানের দাম কম পাওয়ায় হতাশ কৃষক।
তারা জানান, ধানের বীজ, কীটনাশক সারের দাম বৃদ্ধি এবং বাড়তি মজুরির কারণে প্রতিমণ ধানের উৎপাদন খরচ হয় ১,০০০ টাকার বেশি, অথচ প্রতিমণ ধান বিক্রি হচ্ছে মাত্র ৭৫০ থেকে ৯০০ টাকায়। বাজারে দাম কম, যেমন ১,০২০-৩০ টাকা, ৫০ টাকা, এগুলা খরচ বর্তমান যুগে খরচ পরিমাণে পোষায় না। ১ লাখ টাকা খরচ যাওয়াতে ২০,০০০ টাকা করে কানিতে বেচা হবে না। ৩ কানি জমি চাষ করছে, ৫৫ মণ ধান হবে। এবার ফলন ভালো হয়েছে, ধান যদি দাম ভালো হয় তাহলে লাভ হইব। গত মৌসুমে প্রতি কেজি ৩৭ টাকা দামে ধান কিনেছে সরকার। এরই মধ্যে জেলার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। তবে সরকার কি পরিমাণ ধান কিনবে তা এখনো ঠিক করা হয়নি। তবে বিগত আমন এই মৌসুমে ২০২৪-২৫ মৌসুমে আমরা ধান সংগ্রহ করেছি ৩৩ টাকা করে এবং চাল ৪৬ টাকা করে। কৃষি অফিস বলছে, মৌসুমের শুরুতে ধানের যোগান বেশি থাকায় দাম একটু কম, তাই এখনই বিক্রি না করে ধান শুকিয়ে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়। আমরা কৃষকদের নিকট আমাদের পরামর্শ থাকবে, আপনারা হয়তো এখন প্রয়োজনে কিছুটা বিক্রি করতে পারেন, কিছু যদি আপনারা শুকিয়ে সংরক্ষণ করেন, পরবর্তীতে ভালো দাম পাবেন আপনারা। এবার খাগড়াছড়িতে ২৯,৪১০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৮৫,২১৮ মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাভার ট্যানারি শিল্পাঞ্চলকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজায় হস্তান্তরে কাজ শুরু করেছে সরকার। হস্তান্তরে গঠিত কমিটি ১ মাসের মধ্যে শিল্প মন্ত্রণালয়ে তাদের সুপারিশ জমা দেবে। কমিটিতে বিসিক, বেবজা এবং শিল্প স্টেক হোল্ডারদের প্রতিনিধিরা রয়েছেন। বৃহস্পতিবার কমিটির সভায় কিভাবে শিল্পাঞ্চলটি বেবজার কাছে হস্তান্তর করা যেতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়। কর্মকর্তারা জানান, সরকার বেবজাকে এই দায়িত্ব দেওয়ার বিষয়ে ইতিবাচক। কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে এটি দেশের চামড়া খাতকে পুনরুজ্জীবিত করতে সহায়ক হতে পারে। বর্তমানে সাভার ট্যানারি শিল্পাঞ্চল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের নিয়ন্ত্রণে রয়েছে। পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় সকাল ৯টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আগামীকাল সকাল ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গাজীপুরের কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া ও জিরাবো সহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই সকাল ৬টা থেকে সাভার অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। গ্যাস না থাকায় খাবারের দোকানে ভিড় দেখা যায়। হিলি সীমান্তে জাল টাকা নোট প্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, সীমান্ত দিয়ে জাল টাকার নোট দেশে প্রবেশ সংক্রান্ত বিষয়টি নজরে আসার পর জোরদার করা হয় টহল। চেকপোস্ট বা অন্য কোনো জায়গা দিয়ে জাল টাকা প্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত অঞ্চলে জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি। দীর্ঘ বিরতির পর আবারও যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কেনা শুরু করেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পরই এই পদক্ষেপ নেয় বেইজিং। চলতি বছরের শেষ নাগাদ চীন ১,২০,০০,০০০ টন সয়াবিন কেনার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বুধবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ সাময়িকভাবে স্থগিত করেছে চীন। তবে সয়াবিনের ওপর ১৩% শুল্ক বহাল থাকায় তা মার্কিন বাণিজ্যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালের শেষ ২ মাসে অন্তত ১,২০,০০,০০০ টন আর পরের ৩ বছরে প্রতি বছর ২,৫০,০০,০০০ টন মার্কিন সয়াবিন কিনবে চীন। এ ছিল অর্থনীতি সারাদিনে। ধন্যবাদ সবাইকে।